দীর্ঘ 5 বছর পর আজ আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা হলো। তাকে দেখার অনুভূতি যেন সবকিছু স্থির করে দিল। মনের ভেতর চাপা আবেগের ঢেউ উঠল, যা থামানো সম্ভব নয়। আমি সাইফকে আমার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ তাকে হঠাৎ সামনে দেখতে পেয়ে যেন পুরনো সব স্মৃতি তাজা হয়ে উঠল। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। সাইফকে আমি চিনতাম না, জানতামও না। পরিবারের চাপেই বিয়ে হয়েছিল আমাদের। আমার তখন অন্য একজনের প্রতি ছিল দুর্বলতা। অন্য একজনকে ভালোবাসতাম আমি। পরিবারে সেই মানুষটির কথা বলেছিলাম, কিন্তু তারা তার সাথে বিয়ে দিতে রাজি হয়নি। ছেলে তাদের পছন্দ হয়নি, কোনো কালচার নেই, চাকরি নেই, ঘুরে ঘুরে খায়। এক প্রকার পরিবারের চাপে পড়েই সাইফকে আমার বিয়ে করতে হয়। কিন্তু সাইফ কোনোদিনই আমাকে জোর করেনি কোনো কিছুতে। আমাদের সম্পর্কটা ছিল যেন এক বোঝাপড়ার সম্পর্ক। বিয়ের রাতেই আমি সাইফকে সব খুলে বলেছিলাম। সব শোনার পর সাইফ শুধু বলেছিল, ছেলেটা তোমাকে ভালোবাসে? আমি খুব গর্ব করে বলেছিলাম, হ্যাঁ। সাইফ বাঁকা হেসেছিল, কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, তোমার যদি মনে হয় তুমি তার কাছে সুখী থাকবে, তাহলে আমাকে ছাড়তে পারো। পরিবার আমি ম্যানেজ করে নিব। আমার কাছে তোমার সুখটাই গুরুত্বপূর্ণ। তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি? 7 মাস আমার সাথে এক ছাদের নিচে থাকতে হবে। ভয় পেও না, আমি তোমাকে ছুবো না। বন্ধু হিসেবেই থাকবো আমরা। আমি কিছুক্ষণ ভাবলাম, ডিভোর্স দিতে হলে এমনিতেও আমাকে কয়েক মাস ওয়েট করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। সাইফের মুখে হাসি ফুটলো। সে কফি আনতে চলে গেল। এক মগ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওয়েলকাম আমাদের 7 মাসের সংসার জীবনে। দিন যেতে লাগলো, ততই তার এই সহজ সরল কথাগুলো আমাকে একদিকে মুগ্ধ করতো, আবার অন্যদিকে অস্বস্তি দিত। কারণ আমি তার অনুভূতিকে কখনোই মূল্য দিতে পারিনি। আমরা 7 মাস একই ছাদের নিচে থেকেছি, কিন্তু আমাদের সম্পর্ক ছিল নিঃশব্দ। একসঙ্গে বসা, কথা বলা কিংবা এমনকি হাসি বিনিময় সবকিছুই ছিল সাধারণ। সে তো আমাকে স্পর্শ করেইনি, বরং বন্ধুর মতো আচরণ করতো। কখনো ঘুরতে নিয়ে যাওয়া, সন্ধ্যায় চায়ের টঙে বসে চা খাওয়া, গোধূলির শেষ বিকেলে পাশাপাশি হাঁটা, এসব করতো সাইফ। মাঝে মাঝে মনে হতো হয়তো সে সম্পর্কটা টিকাতে চাইছে, কিন্তু আমি তখনও অন্য কারোর জন্য পাগল ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি অনেক বুঝিয়েছিল সাইফের সাথে থাকার জন্য, কিন্তু আমি থাকিনি। তখন আমার মন প্রাণ জুড়ে ছিল আরেকজন। আমি তো সত্যিকার অর্থেই ভালোবেসেছিলাম। বুঝিনি তো অপরের পাশের মানুষটা আমার সাথে জাস্ট টাইম পাস করে গেছে। আমার কাছে মনে হয়েছিল সাইফের সাথে ডিভোর্সের সিদ্ধান্ত আমার জীবনের সব সমস্যার সমাধান, কিন্তু সেই সিদ্ধান্ত ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ যার জন্য সাইফকে ছেড়ে দিয়েছিলাম, সে আমাকে আর গ্রহণ করেনি। সেই চিটারের কথাগুলো আজও আমার কানে বাজে। নীলা, আমি তো তোমাকে এমন কিছু বলিনি যে তুমি সব ছেড়ে আমাকে বেছে নেবে। তোমার নিজের পরিবার, নিজের সংসার, এসব নিয়ে ভাবা উচিত ছিল। তুমি অবাক হয়ে তাকিয়েছিলাম। বলেছিলাম, ডিভোর্সের পর তুমি এইসব বলছো? মাথা ঠিক আছে তোমার? তোমার কারণে আমি সাইফকে ডিভোর্স দিয়ে চলে এসেছি, আর তুমি কিনা এই কথা বলছো? ও বলল, হ্যাঁ বলছি। আমি নন ভার্জিন একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। রাগে ঘৃণায় শরীর জ্বলে উঠলো। ইচ্ছে করলো চড়িয়ে গাল লাল করে দিতে, কিন্তু দোষ তো তার একার নয়, দোষ তো সবচেয়ে বেশি আমার। এক সোনাকে পেতে গিয়ে আমি খাঁটি হীরাকেই হারিয়ে ফেললাম। তখন তাকে বললাম, তাহলে এতদিন যে তুমি আমার সাথে ভালোবাসার কথা বলেছিলে, সেটা কি ছিল? সে কোনো উত্তর দেয়নি, মুখ ফিরিয়ে চলে গিয়েছিল। সেদিন বুঝেছিলাম আমি শুধু একটা টাইম পাসের অংশ ছিলাম তার জীবনে। আমার পরিবারও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাসায় জায়গা পাইনি। খালার বাসায় উঠেছিলাম। আমার খালাও রাখতে চায়নি তার বাসায়। আমি অনেক রিকোয়েস্ট করে শুধু জব হওয়া অবধি থাকতে দিতে বলেছিলাম। 1 মাসের মধ্যেও আমার জবটাও হয়ে গেল। আমি আলাদা বাসা নিয়ে থাকলাম। আজও আমার পরিবার আমার সাথে কথা বলে না। বুঝলাম, বাবা মায়ের কথার বিরুদ্ধে কিছু করলে দিন শেষে ক্ষতিটা শুধু নিজেরই হয়। আজ 5 বছর পর সাইফকে দেখার মুহূর্তে আমার শরীরটা কেন যেন থেমে গেল। তার চোখে মুখে এখনো সেই চিরচেনা গাম্ভীর্য। কোলের ছোট্ট মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেয়েটার গোলাপি ফ্রকের হাসি খুশি রূপ দেখে আমি কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। 5 বছর পর সাইফকে দেখে প্রথমবার মনে হলো এই মানুষটাই আমার জন্য পারফেক্ট ছিল। অথচ আমি তার কতটা অবিচার করেছিলাম। হঠাৎ পিছন থেকে শুনলাম পরিচিত কণ্ঠ, নীলা। আমি চমকে উঠলাম। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। সাইফ আমার দিকে তাকিয়ে আছে, চোখ বিস্ময়ের ঝিলিক। তুমি এখানে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আসলে কেনাকাটা করতে এসেছিলাম। অনেকদিন পর দেখা। না না, অনেক বছর হয়ে গেল তোমার সাথে দেখা হয় না। তুমি এখানে কেন? সে মৃদু হাসলো। রাইসাকে নিয়ে এসলাম, একটু ঘুরতে চেয়েছিল। আমি তার কোলের মেয়েটার দিকে তাকালাম। মেয়ে নিশ্চিন্তে তার বাবার কাঁধে মাথা রেখে আছে, মুখে অদ্ভুত একটা প্রশান্তি। তোমার মেয়ে? আমি জানতে চাইলাম। সাইফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, রাইসা। কিছুক্ষণ চুপ করে থেকে আমি আবার বললাম, তাহলে বিয়ে করেছো? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, হ্যাঁ, তোমার চলে যাওয়ার পরপরই। আমি একটু হাসলাম, ঠান্ডা স্বরে বললাম, ভালো। সে আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আমি জবাব দিলাম, ভালোই আছি। একা এসেছো নাকি? তোমার হাজবেন্ড আসেনি? বুকের ভেতরটায় উথাল পাতাল ঢেউ বয়ে গেল। কোনো রকমে বলে উঠলাম, না, আসেনি। তোমার বউকে দেখছি না যে। সাইফ বলল, বউ? বউ তো আসেনি, বউ বাসায়। ভাইয়া ভাবি কেমন আছে? ভালোই আছে। ভাইয়া ভাবির মেয়ে আছে। ও আচ্ছা, ভালো থেকো, আসি তাহলে। কথাটা বলেই চলে আসতে নিলে সাইফ পেছন থেকে বলে উঠলো, পালাতে চাইছো? থেমে গেলাম। না, ফিরেই বললাম, আমি তো কোনো চোর নই যে পালাবো। কাশ তুমি চোর না হতে।
মনটা চুরি করে নিয়ে চলে গেলে সেই 5 বছর আগে। বিড়বিড় করে কিছু বলল সাইফ। আমি আবছা কিছু শুনতে পেলাম। কিছু বললে? সাইফ মাথা ঝাঁকিয়ে বলল। কখনো কিছু বললে কি তুমি শুনতে? মানে? মানে কিছুই না। সংসার জীবন কেমন কাটছে তোমার? দারুণ। কৃত্রিম হাসি ঝুলিয়ে বললাম। মানুষ ভুলে মানুষ কত দারুণ থাকে, তাই না? প্রত্যুত্তরে হাসলাম, আর কিছুই বললাম না। তার মুখে আর কোনো কথা ছিল না। আমাদের কথাগুলো এখানে শেষ হওয়া উচিত বলে আমার মনে হলো। পরিস্থিতির জটিলতা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি বললাম, আমাকে যেতে হবে, অনেক কাজ আছে। সে শুধু মাথা ঝাঁকালো। আমি নির্লিপ্ত হেসে বললাম, তাহলে ভালো থেকো। মলের বাইরে চলে আসলাম। এসে মনে হলো সাইফের মতো একজন মানুষকে হারানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আমাকে কখনোই দোষ দেয়নি, বরং আমার মনের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিল। অথচ আমি তাকে মূল্য দিতে পারিনি। শেষ বিকালের আক্ষেপে রয়ে গেল সাইফ আমার। মন থেকে দোয়া করলাম সাইফ সর্বদা সুখে থাকুক। আর এই ছোট্ট অনুগল্পটি লিখেছেন নেহান জুবাইর রিপ্তি ভাইয়া। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। ধন্যবাদ।